উত্তরের উত্তর কি হবে তা জানা যাবে 4 জুন, কিন্তু তার আগেই রাজনীতির দুই মহারথী কোচবিহার থেকে আক্রমণ প্রতি আক্রমণের যে ঝড় তুললেন তাতে রাজনীতির পারদ চড়ছে সপ্তমে। কেন্দ্রীয় বঞ্চনা থেকে এজেন্সি রাজ নিয়ে বিজেপিকে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী। আবার অন্যদিকে দুর্নীতি থেকে শুরু করে সন্দেশখালী প্রসঙ্গ বারবার ফিরে এলো প্রধানমন্ত্রীর কথায়। এরই পাশাপাশি আজ আমাদের নজরে থাকবে শেখ শাহজাহানের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী 1 ঘন্টায় তা নিয়ে আমাদের আলোচনা চলবে। এই পর্বে আমাদের আলোচনার বিষয় আগামী 5 বছরে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। কোচবিহারে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি স্পষ্ট বলছেন যে যারা দুর্নীতি করেছেন তারা একেবারে জেলে থাকবেন। আগামী 5 বছরে আরো কড়া পদক্ষেপ করতে চলেছে সরকার। সন্দেশখালীর অপরাধীদের বাঁচাতে মরিয়া তৃণমূল কংগ্রেস, সাজা পাবেই হুঙ্কার নরেন্দ্র মোদী। বলছেন তৃণমূল কংগ্রেস এই সন্দেশখালীর যারা অভিযুক্ত তাদের বাঁচানোর চেষ্টা করছে তৃণমূল সরকার। 11 বছরে 137 কোটি শেখ শাহজাহানের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একেবারে তথ্য দিয়ে ডকুমেন্ট সাবমিট করে একেবারে আদালতে এই তথ্য দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে 11 বছরে দুটি সংস্থার মাধ্যমে শেখ শাহজাহানের অ্যাকাউন্টে 137 কোটি টাকা জমা পড়েছে। এবার নিজের ব্যাংক অ্যাকাউন্ট এবং তার কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিল ইডি। রেকর্ড অর্থ বাংলায়, তাও তৃণমূলের বাধায় থমকে গিয়েছে কাজ, অভিযোগ করছেন প্রধানমন্ত্রী। যখন তৃণমূলের তরফে অভিযোগ করা হচ্ছে কেন্দ্রীয় বঞ্চনার, প্রধানমন্ত্রী বলছেন রেকর্ড পরিমাণে অর্থ দেওয়া হয়েছে বাংলায়, তাতেও কাজ হয়নি। তার কারণ বাধা হিসাবে দেওয়াল হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস। আমাদের আপদ বিজেপির সম্পদ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দেশের কলঙ্ক, নিশীথকে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে উদয়ন গুহর প্রসঙ্গ টেনে এনেছেন, যেভাবে বারে বারে সংঘাত হচ্ছে সেই প্রসঙ্গ টেনে এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কড়া আক্রমণ করেছেন নাম না করে নিশীথ প্রামাণিককে। শীতলকুচিতে গুলি চালানোয় অভিযুক্ত বীরভূমে বিজেপির প্রার্থী, মমতার নিশানায় দেবাশিস ধর। স্পষ্ট বলছেন শীতলকুচিতে যে গুলি চালানো হলো, 5 জনের মৃত্যু হলো, রাজ্য আপত্তি জানিয়েছিল, কিন্তু তারপরেও তাকেই প্রার্থী করেছে বিজেপি বীরভূম থেকে। ভেস্তে গেল জোট, দায়ী বামেরা, আক্রমণে নওশাদ সিদ্দিকী। বামেদের বিরুদ্ধে কেন আইএসএফ প্রার্থী, পাল্টা প্রশ্ন তুলছেন সুজন চক্রবর্তী। অর্থাৎ তু ম্যামে চলছে বটে, কিন্তু ডায়মন্ড হারবারে শেষ পর্যন্ত প্রার্থী বিরোধীরা কবে ঘোষণা করবে আইএসএফ বা সিপিএম, এইটা কৌতূহলের বিষয়, লাখ টাকার প্রশ্ন বলছেন অনেকে। কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো যে কেন্দ্রীয় বঞ্চনা বনাম আর্থিক দুর্নীতি, দুটোই প্রসঙ্গ বারে বারে ফিরে এলো। একদিকে মুখ্যমন্ত্রীর কথায়, অন্যদিকে প্রধানমন্ত্রীর কথায়। কেন্দ্রের প্রকল্প রাজ্যে লাগু করতে দেওয়া হয় না, বঞ্চিত হয় মানুষ। আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে তৃণমূল সরকারকে নিশানা করেছেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাকে রেকর্ড টাকা দেওয়া হয়েছে, কিন্তু সময়ে কাজ শেষ হয়নি। কোচবিহারের সভা থেকে কেন্দ্রীয় প্রকল্প নিয়ে পাল্টা আক্রমণ শানাচ্ছেন প্রধানমন্ত্রী। আমি এখানে পরপর বক্তব্য আপনাদের সামনে রাখবো, যেখানে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের দিকে আক্রমণ শানাচ্ছেন। 100 দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনার প্রকল্পের প্রসঙ্গ উত্থাপন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পাল্টা প্রধানমন্ত্রী বলছেন যে রেকর্ড পরিমাণে অর্থ দেওয়া হয়েছে, প্রকল্প যদি বাস্তবায়িত না হয় তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস। দেওয়াল হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক উদ্দেশ্য। কি বলেছেন মুখ্যমন্ত্রী, কি পাল্টা বললেন প্রধানমন্ত্রী, পরপর দেখুন, তারপরে আসছে আলোচনায়। इन चुनावों में टीएमसी को कड़ा संदेश देना बहुत जरूरी है। मैं बंगाल की जनता के लिए जो भी योजनाएं लाता हूं, यहां की सरकार उसे यहां लागू ही नहीं होने देती। टीएमसी ने आयुष्मान भारत योजना को रोका है। अगर आयुष्मान कार्ड होगा ना तो मुंबई में भी आपकी मुफ्त में इलाज होगा। आप चेन्नई गए और कुछ हो गया तो वहां भी आपका इलाज होगा। लेकिन वो काम ये टीएमसी सरकार करने नहीं देती है। बीजेपी सरकार की पहचान मेडिकल कॉलेज और एम्स बनाने वाली सरकार की है। हम देश के हर जिले में कम से कम एक मेडिकल कॉलेज बनाने पर बल दे रहे हैं। लेकिन टीएमसी सरकार ये भी करने नहीं देती। पूरे देश में गांव की सड़क, नेशनल हाईवे, आधुनिक रेलवे, एयरपोर्ट, हर क्षेत्र में अभूतपूर्व काम हुआ है। लेकिन पश्चिम बंगाल को रिकॉर्ड पैसा देने के बावजूद
टीएमसी सरकार की रोक टोक से प्रोजेक्ट समय पर पूरे नहीं हो पाते। জিজ্ঞেস করুন, আমরা যে তোমাদের 11 লক্ষ বাড়ির তালিকা দিয়েছিলাম, 3 বছর ধরে তোমরা আবাস যোজনার টাকা দাও না, রাস্তাঘাটের টাকা দাও না, 100 দিনের কাজের টাকা দাও না। কেন? আমরা কি খারাপ করেছিলাম? 100 দিনের কাজে ভারতবর্ষে বাংলা প্রথম ছিল, আবাস যোজনায় বাংলা প্রথম ছিল, আর রাস্তার কাজেও বাংলা প্রথম ছিল। আজকে তোমরা কি বলছো? ইলেকশনের সময় বিজেপি পার্টি অফিস থেকে ফোন করে বলছে যে 11 লক্ষ লোকের ডেটা আমরা দিয়েছি ওদের, যে এদের আবাস পাওয়া দরকার, এদের বাড়ি মাটির বাড়ি, এরা গরিব, আগে ওদের পাওয়া দরকার। সেই নাম্বার থেকে ফোন নাম্বার নিচ্ছে, আর বিজেপির কল সেন্টার থেকে ফোন করে বলছে आपका घर चाहिए ना, आप फिर अप्लाई करो। কেন করবেন? আপনার তো দরখাস্ত করা আছে, আর আমাদের সরকার তো বাজেটে 3 মাস আগে বলে দিয়েছে যে আপনাদের মে মাসের পরে ওটা আমরাই করে দেবো। আমরা কারো দয়া চাই না, আমরা কারো ভিক্ষা চাই না। আমি শুরুতে বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের কাছে আসব। কোনো কেন্দ্রীয় বঞ্চনা নয়, স্বয়ং প্রধানমন্ত্রী কোচবিহারে দাঁড়িয়ে বলছেন যে দুহাত ভরে টাকা দেওয়া হয়েছে, ঢেলে অর্থ দেওয়া হয়েছে, তারপরেও প্রকল্প যদি এই রাজ্যে বাস্তবায়িত না হয় তার কারণ, একমাত্র কারণ হচ্ছে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তারা হতে দেয়নি। দেখুন, আমি দেশের প্রধানমন্ত্রী, আমি দেখেছি যে উনি যা বলেন তা সত্য নয়, অসত্য কথা বলেন। গত 2014 সালের 15 লক্ষ টাকা ভারতবর্ষের মানুষকে বলেছিলেন ব্যাংক অ্যাকাউন্টে যাবে, বছরে 2 কোটি বেকার যুবকের চাকরি দেবেন, এটা ছিল ওনার কথা। আজকে ভারতবর্ষের 20 কোটি বেকার যুবকের কোথায়, কোন রাজ্যে কোথায় চাকরি হয়েছে উনি তার হিসাব দিন। আর আবাস যোজনার ব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা পরিষ্কার বলেছেন, 14ই মার্চ তিনি বলেছেন যদি কেন্দ্রীয় সরকার বা ভারতীয় জনতা পার্টির ক্ষমতা থাকে তাহলে শ্বেতপত্র প্রকাশ করে বলুক যে 3 বছর ধরে ওরা কেন টাকা আটকে রেখে, যে 2021-এর নির্বাচনে হেরে যাওয়ার পরে, রেলি প্যাসেঞ্জারি করার পর এখানে আজকে মুখ্যমন্ত্রী বলেছেন 11 লক্ষ মানুষকে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তাদের আমরা তালিকা দিয়েছি, তাদের বাড়ি করে দেওয়ার কথা দিচ্ছেন না। 100 দিনের কাজের টাকা আটকে রেখেছেন, প্রান্তিক মানুষের টাকা আটকে রেখেছেন, যেটা ন্যায্য পাওনা বাংলার হকের, বাঙালির হকের জিনিসকে তারা আটকে রেখেছেন, প্রান্তিক মানুষের টাকাকে। এটা তো বিজেপি পার্টির কোনো নিজের ফান্ড না। হ্যাঁ, ঠিক। আমি বলছি বৈশ্বনাথ, আপনি যথাযথ বলছেন যে একেবারে তরুণজ্যোতি তিওয়ারি যারা এই মুহূর্তে দিল্লিতে সরকারে রয়েছে, একদম শ্বেতপত্র প্রকাশ করে সামনে যদি নিয়ে আসে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কিন্তু আমি বলছি এই একই কথাটা কোর্টে গিয়ে বললেও তো হয়। একেবারে যেটা রাজ্যকে বঞ্চনা করছে কেন্দ্র দিতে এই টাকা বাধ্য, কোর্টে মুভ করা উচিত। বড় বড় উকিল তো দিল্লিতে সুপ্রিম কোর্টে, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে আমাকে বলুন না, হোয়াইট পেপার প্রধানমন্ত্রী যদি অসত্য কথা বলেন, উনি বলেন টাকা দেওয়া হয়েছে অথচ উনি টাকা দিচ্ছেন না, আমরা যখন চ্যালেঞ্জ করে বলছি, অভিষেক ব্যানার্জি চ্যালেঞ্জ করে বলেছেন যে আপনি শ্বেতপত্র প্রকাশ করে দিন, ডকুমেন্ট দিয়ে চলে যান কোর্টে। প্রধানমন্ত্রী কোচবিহারে এসে একদম মিথ্যা কথা বলে দিয়েছেন, রাজনীতির নির্বাচনের সময় কেন্দ্র টাকা দিয়ে কোর্টে গিয়ে মামলা করতে, কিন্তু টাকা দেবেন না, এই তো অর্থটাকে আটকে রাখবে। এটাই তো বিরোধীদের বক্তব্য যে কোর্টে কেন মুভ করছেন না। বিজেপি যে টাকাটা আটকে রেখেছে এটা তো মান্যতা দেবেন বাংলার মানুষ। আমি এই পার্টে যাব, এইটার সঙ্গে সম্পূর্ণ আমি একমত যে শ্বেতপত্র, এটা বারে বারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তরুণজ্যোতি, যে শ্বেতপত্র প্রকাশ করে দেখানো হোক যে 3 বছরে 2021 থেকে শুরু করে 2024 10টা পয়সা এই রাজ্যে তোমার দিল্লি সরকার দিয়েছে। যিনি যদি প্রমাণ করতে পারেন তিনি রাজনীতি ছেড়ে দেওয়ার কথা পর্যন্ত বলেছেন। কেন হোয়াইট পেপার সামনে আনছে? এই লাল নীল সাদা কালো হলুদ পেপার ছাড়ো, একটা সোজা কথা বুঝতে কত সময় লাগে। আমি যদি গ্রান্টিনের কথা যদি বলি, পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা, আমি না, আমার কথা কেন বিশ্বাস করবো, দরকার নেই, আমার রাজনৈতিক ট্যাগ আছে, সরকারি কর্মচারীরা যা ডিএ চাইছে, এই সরকার যাদেরকে ডিএ দিচ্ছে না তারা বলছে গ্রান্টিনেডের থেকে আমাদের ডিএ হয়, গ্রান্টিনেডের 1 পয়সা বাকি নেই। এসেছে তো ডেভলিউশন অফ ফান্ডে যে টাকাগুলো আছে সেগুলো এসেছে তো, অন্যান্য কম্পেনসেশন যেগুলো আছে সেগুলো তো এসেছে, গেছে কোথায়? আমাদের রাজ্যে আমি যদি বারবার বলে আসছি না, রাজ্য সরকার কোনো কাজ করে না, মমতা বন্দ্যোপাধ্যায় কোনো প্রকল্প কাজ করে না, আমি এতদিন ভুল বলেছি।
আমি ভুল বলেছি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো প্রকল্প কাজ করে না। পশ্চিমবঙ্গের সেরা প্রকল্প কোনটা জানো? পশ্চিমবঙ্গের সেরা প্রকল্প হলো স্টিকার প্রকল্প। আমাদের মাননীয়াকে এর জন্য অনেকে মানে ব্যঙ্গ করে স্টিকার দিদিও বলেন। কীরকম? PM আবাস যোজনা নাম পাল্টে বাংলার আবাস যোজনা, PM গ্রাম সড়ক যোজনা নাম পাল্টে বাংলার রাস্তা, জল জীবন মিশনের নাম পাল্টে গেল, ফ্রি রেশন গরিব কল্যাণ যোজনার মাধ্যমে ফ্রি রেশন যে দেওয়া হয় এটা বাংলা নিজের নামে চালিয়ে দিল। পশ্চিমবঙ্গের রেল লাইন, আমি অন্য কথা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় যে শিলান্যাসগুলো করেছেন যে রেল লাইনগুলো, পার্লামেন্টে কোশ্চেন করা হয়েছিল এগুলো কবে হবে? উত্তর দিয়েছে মন্ত্রী যে জমি দিচ্ছে না, কি করে হবে? আমি বলছি উল্টো যুক্তিটা তোমার কাছে উল্টো যুক্তিটা শুনতে হবে। সেটা হচ্ছে এই 100 দিনের প্রকল্পকে কেন্দ্রের সরকার 1 নম্বর দিয়েছে, রাজ্যকে ফার্স্ট বয় ঘোষণা করেছে। আবাস যোজনাতেও রাজ্য হচ্ছে 1 নম্বর, তারপরেও বঞ্চনা কেন? তারপরেও টাকা একটু উত্তর দিতে দাও না আমাকে, তো একসঙ্গে যেতে পারে না। একটু উত্তর দিতে দাও না। রাস্তা, যে কোনো সরকার বা রাজ্য এগোনো করলে রাস্তা দরকার, ভালো রাস্তাগুলো ওখানে হচ্ছে না কারণ সরকার জমি দিচ্ছে না, ভ্রান্ত জমি নীতির জন্য। আর এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন না কেন আমরা কি খারাপ করেছিলাম? খারাপ করেননি মাননীয়া চুরি করেছিলেন। গরিবদের জন্য যে টাকাগুলো এসেছিল সেগুলো চুরি করেছেন। 100 দিনের কাজে টাকা চুরি হয়েছে, আবাসের টাকা চুরি। আবার যে মুখ্যমন্ত্রীর এইটুকু ধারণা নেই যে আমরা 5 বছর 100 দিনের কাজে প্রথম, এটা গর্বের না লজ্জা, যেটা বুঝতে পারে না তাকে আর কি বলবো। চুরির কথা 10 সেকেন্ড নেব। শেষ 100 দিনের কাজে প্রথম মানে আমার রাজ্যে রেগুলার কর্মসংস্থান। আরেকটা কথা শেষ বলবো, এরা তো কিছু হলে সুপ্রিম কোর্ট ছোটে, কিছু হলেই সুপ্রিম কোর্ট ছোটে। ইনফ্যাক্ট শাহজাহানকে বাঁচানোর জন্য রাজ্য সরকার আমাদের টাকা খরচ করে সুপ্রিম কোর্ট নিঃসন্দেহে বৈষ্ণব চট্টোপাধ্যায় তার উত্তর দেবেন। কিন্তু আমি বলছি যেহেতু এইখানে তরুণজ্যোতি দুর্নীতির প্রসঙ্গ তুলে নিয়ে এলো, এই দুর্নীতির প্রসঙ্গ কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে। তিনি স্পষ্ট বলছেন যে তৃণমূল কংগ্রেস দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর চেষ্টা করছে। বাংলায় যারা তৃণমূল নেতারা রয়েছেন তাদের বাড়িতে টাকার পাহাড় পাওয়া যাচ্ছে। মানুষকে যারা লুট করলো তাদের সাজা হওয়া উচিত না অনুচিত প্রশ্ন করছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে এটাও বলছেন যে আগামী 5 বছরে এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে তার সরকার। কি বলেছেন প্রধানমন্ত্রী, কি বললেন মুখ্যমন্ত্রী, পরপর দেখুন। टीएमसी के मंत्रियों के घर से नोटों के ढेर निकले हैं, जिन्होंने नौकरी के नाम पर ये मेरे परिवारजनों को धोखा दिया है, वे लोग उनको बचाना चाहते हैं। जिन्होंने आपको लूटा है उनको सजा होनी चाहिए कि नहीं होनी चाहिए? जिन्होंने भ्रष्टाचार किया है उनको जेल में जाना चाहिए कि नहीं जाना चाहिए? ये पैसा आपका है, किसी को लूटने का अधिकार नहीं है। और ये इनको बचाने के लिए ये जांच में रोड़े अटकाते हैं और दिन रात मोदी को गालियां देते हैं। आमी बोली भ्रष्टाचार छोड़ाओ, तारा बोले भ्रष्टाचारी बचाओ। बंगाल के मेरे भाइयों बहनों, आने वाले 5 वर्षों में भ्रष्टाचारियों पर और कड़ी कार्रवाई होगी। इन चुनावों में टीएमसी को कड़ा संदेश देना बहुत जरूरी है। एजेंसी दिए इलेक्शन कराচ্ছে আর বাড়ি বাড়ি গিয়ে বলছে বিজেপি কে ভোট দাও এবং এজেন্সি থেকে মুক্তি পাও। আমি বলি যার বিরুদ্ধে এজেন্সি করবে কেউ মাথা নত করবেন না, তার কারণ ওদের শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে। সেন্ট্রাল গভর্নমেন্টের ইলেকশন, যিনি বিয়ে করছেন তিনি পুরোহিত, সব এজেন্সি কাজে লাগাচ্ছে, রাজ্য সরকারি অফিসারদের ট্রান্সফার করছে। আর তোমাদের যারা কেন্দ্রীয় সরকারি এজেন্সি এনআইএ এর নামে, সিবিআই এর নামে, ইনকাম ট্যাক্সের নামে ঘুরে বেড়াচ্ছে, তাদের কজন ট্রান্সফার হয়েছে, তাদের কজনের বিরুদ্ধে পানিশমেন্ট হয়েছে আমি জানতে চাই। আমি ইন্দ্রজিৎ ঘোষের কাছে আসবো। একেবারে প্রধানমন্ত্রী বলছেন যে আগামী 5 বছরে দুর্নীতিবাজদের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। নির্বাচনী প্রচারে দুর্নীতি তোমাদেরও একটা অন্যতম বড় ইস্যু। কতটা আশা রাখছো প্রধানমন্ত্রীর কথায় যে আগামী 5 বছরে সত্যি দুর্নীতিবাজদের বিরুদ্ধে এই রাজ্যে কড়া ব্যবস্থা হতে চলেছে? সেটা হচ্ছে বিজেপি সরকার দেশে 2019 সালে আইন করে
নির্বাচনী বন্ড তারা হচ্ছে এইটা নিয়ম করলো এবং দেশের যত 2 নম্বরই কোম্পানি তাদেরকে ইডি রেট করিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়ে আজকের ওষুধের দাম প্রায় 1.5 গুণ 2 গুণ 3 গুণ পর্যন্ত বেড়েছে। এদিকে রাজ্যের তৃণমূলের সরকার তারা হচ্ছে বিদ্যুৎ কোম্পানিগুলোর কাছ থেকে টাকা নিয়ে নির্বাচনী বন্ডের মাধ্যমে জিনিসপত্রের দাম বাড়িয়েছে। আমি এই যে দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে তো লড়াই বিজেপি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে এটা কেউ বিশ্বাস করে না। এই দুর্নীতির বিরুদ্ধে সিপিআইএম সুপ্রিম কোর্টে মামলা করে এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছে। 1, 2 উনি বললেন যারা চুরি করেছেন তারা জেলেই থাকবে। পশ্চিমবঙ্গের কোটি কোটি মানুষ জানে যে এ রাজ্যের সরকারের প্রধান যারা আছে তারা হচ্ছে চুরি করেছে। কালীঘাটের কাকুর কণ্ঠস্বর এখনো পর্যন্ত ইডি ঠিক করতে পারে না। এ রাজ্যে ইডি যে রেড করেছে কোনো বিজেপির কল্যাণে নয়, হাইকোর্টের মামলা করার ফলে এইটুকু বুঝতে হবে এ রাজ্যে তৃণমূলের বিজেপির যে সেটিং সেটা ভাঙার জন্য ওই মুখে জনসভায় দুজনা বক্তৃতা করবে, 100 দিনের কাজের প্রকল্প বলছেন, কেউ কোর্টে যাচ্ছেন না। আর আমরা বলছি 100 দিনের কাজের প্রকল্পের টাকা আদায়ের জন্য আমরা তো পঞ্চায়েতগুলোতে ডেপুটেশন দিয়েছি, কংগ্রেসের সাথে যৌথ আন্দোলন করেছি, বলেছি ওই দিদি মোদি বুঝি না, কাজ করেছি টাকা দাও। লড়াই আমরা প্রথম দিন থেকে আছে। আপনি কি কাকে বলবেন বিজেপি আর তৃণমূল পশ্চিমবঙ্গে আলাদা নাকি? 7 জন বিজেপির প্রাক্তন নেতা তৃণমূলের ক্যান্ডিডেট হয়েছে, আবার 6 জন তৃণমূলের প্রাক্তন তারা বিজেপির ক্যান্ডিডেট হয়েছে এই লোকসভা নির্বাচনে। কাকে মানে বিজেপি আর তৃণমূল থেকে আলাদা করা যায় না? নিঃসন্দেহে তার উত্তর তরুণজ্যোতির কাছে আমি নেব। আমরা একটা ছোট্ট একটা কথা বলে শেষ করব, যেটা হচ্ছে যে মানুষের প্রয়োজনে জিনিসপত্রের দাম রুখতে এবং ভারতবর্ষের গণতন্ত্র রক্ষা করতে লাল ঝান্ডার যে লড়াই, সেই লড়াই আমরা লড়ছি এবং মানুষ বিশ্বাস করছে। কাকে বিশ্বাস করতে সে তো 4 তারিখে ফলে বোঝা যাবে। কিন্তু নিঃসন্দেহে দুর্নীতির বিরুদ্ধে যে প্রধানমন্ত্রী বলছেন যে কড়া ব্যবস্থা নেওয়া হবে, সেই বিজেপির বিরুদ্ধে কিন্তু দুর্নীতিতে কতটা তারা আন্তরিক দুর্নীতির বিরুদ্ধে সেই প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস। ফের মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখকে সামনে আনলেন লোকসভা নির্বাচনে ভোটের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমার মুখটা মনে রাখবেন আর একটা করে ভোট দেবেন। কোচবিহারের তৃণমূল প্রার্থীকে সঙ্গে নিয়ে ফের বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে তো সব চুরির দায়িত্ব নিয়ে ইস্তফা দিতে হবে। হলদিয়া থেকে পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দেখুন পরপর। এই দেখুন আপনাদের হীরের প্রার্থী, হীরের টুকরো ছেলে, আমার মুখটা মনে করবেন আর একটা করে ভোট ওনাকে দেবেন, দয়া করে দেবেন। দণ্ডবতে জানিয়ে বললাম দেবেন, মায়েদের প্রণাম জানিয়ে বললাম দেবেন, ভাইদের ভালোবাসা জানিয়ে বললাম দেবেন, ভাই বোনদের ভালোবাসা জানিয়ে বললাম দেবেন। ওগুলো ওনার লব্জ, এগুলো বলেন, কিন্তু এবারে বিপদে পড়ে গেছেন, এখন তো ধরা পড়ে গেছেন, প্রচুর চুরি বিভিন্ন রকম। তাহলে বলুন যে বারুদ দায়িত্ব আমার, পার্থ চ্যাটার্জির দায়িত্ব আমার, আর অরসলা সব ঢুকে বসে আছে, এসব আমলাদের দায়িত্ব আমার, এবং তাহলে আমার এখন যাওয়ার সময় হচ্ছে, আমি পদত্যাগ করে বাড়ি চলে যাই। এর অর্থ হচ্ছে ওনাকে বলা যে আপনি পদত্যাগ করুন, চলে যান আপনার মুখ থেকে, পরে কোনো সময় আবার যদি আপনি রাজনীতিতে থাকেন, আদৌ আপনার দল যদি থাকে, আদৌ যদি টিকে থাকে, তাহলে আপনি আবার রাজনীতিতে আসবেন। এই 2024-এর লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রথমবার বলছেন যে আমাকে দেখে ভোট দিন, এমনটা নয়, এর আগেও বলেছেন যে 294টা আসনে আমি প্রার্থী, আমাকে দেখে ভোট দেবেন। কখন বলেছেন, কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মনে করাবো আপনাদের। মনে রাখবেন এই ভোটটা, এটা আমার ভোট, এই ভোটটা অন্য কারো ভোট নয়, এই ভোটটা আমার ভোট। যদি আপনারা আমাকে চান তাহলে এই ভোটটা মনে রাখবেন, আপনার একটাই চিহ্ন, জোড়া ফুল, তৃণমূল। প্রার্থী কারা হলো দেখবার দরকার নেই, প্রার্থী তৃণমূল কংগ্রেস তৈরি করবে। যে দল বদল করে পালিয়ে যাবে না তাকে আমি প্রার্থী করব না, আর যে কটা গেছে আপদ গেছে। বলছি বৈশ্বনাথদা, যদি রাজ্য জুড়ে উন্নয়নের বন্যা বয়ে গিয়ে থাকে, যদি যাবতীয় দুর্নীতির অভিযোগটা বিরোধীদের রাজনৈতিক প্রতিহিংসা হয়ে থাকে, বারবার নিজেকে কেন প্রজেক্ট করতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে? দেখুন, মমতা ব্যানার্জির ছবি এবং চূড়াফুল সিম্বলে আমরা সবাই নির্বাচনে লড়ি। আপনি এতক্ষণ দেখাচ্ছিলেন না যে প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে। আমি বলবো যে শতাব্দীর শ্রেষ্ঠ ভণ্ডের নাম হলো নরেন্দ্র মোদী। সঙ্গে শুভেন্দু অধিকারীকে নিয়ে আপনি বলছেন যে আমি দুর্নীতির বিরুদ্ধে লড়বো। হেমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে লড়বেন উনি দুর্নীতির বিরুদ্ধে, সঙ্গে নিয়ে উনি বলছেন আমি দুর্নীতির বিরুদ্ধে লড়বো। অশোক চৌহানকে সঙ্গে নিয়ে উনি দুর্নীতির বিরুদ্ধে লড়বেন। উনি নারায়ণ রানে, যাদেরকে উনি করাপ্টেড বলেছেন,
অজিত পাওয়ারকে উপমুখ্যমন্ত্রী বানিয়েছেন, হেমন্ত শর্মাকে মুখ্যমন্ত্রী বানিয়েছেন। আমি বলছি নারায়ণ রানে, রেড্ডি রাদাস, অশোক চাওয়ান, শুভেন্দু অধিকারী হাতে করে টাকা নেওয়ার ছবি দেখা গেছে, তাকে মঞ্চে নিয়ে উনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন। আমি বলছি পাশাপাশি এটাও তো প্রশ্ন থাকবে, এই মুহূর্তে দুর্নীতির অভিযোগে, যারা শিক্ষা নিয়োগ দুর্নীতি হোক, রেশন দুর্নীতি অভিযোগ হোক, যারা জেলে রয়েছে, শিক্ষা দপ্তর যে তাকে সঙ্গে নিয়ে উনি সন্দেশখালীর ব্যাপারে উনি চোরকে সঙ্গে ডয়াসে বসিয়ে বলছেন দুর্নীতি একবার বলা, প্লিজ আমি দুজনকে থামালাম, আমি চন্দন ঘোষ চৌধুরীর কাছে আসবো। আমি আবার ওই প্রশ্নে আসতে চাইছি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে প্রজেক্ট করছেন, এটা শুধু 2024 নয় 2021-এর ছবি দেখালাম, দর্শকদের স্মরণে থাকবে 2016 সাল যখন তরুণজ্যোতি তিওয়ারিরা নিজেদের পার্টি অফিস থেকে সেই নারদের স্টিং অপারেশনের ভিডিও ফুটেজ সামনে আনলো, যখন দুর্নীতির অভিযোগে রীতিমতন বিদ্ধ তৃণমূল কংগ্রেস, তখনও মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 294টা আসনে আমি প্রার্থী, আমাকে দেখে ভোট দিন। এবং চন্দনদা আপনাকে মানতে হবে, মানুষ ভোট দিয়েছেন, পরের পর যতবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমাকে দেখে ভোট দিন, ততবার মানুষ ভোট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। ফ্যাক্ট। দেখো একটা কথা, এর মানে এটা হয় না যে এটাই রুল। ইনফ্যাক্ট আমি তোমাকে কেন বলি, 2016-তে মমতা বন্দ্যোপাধ্যায় সারদা নারদায় বিদ্ধ হয়ে তখন বলেছিলেন যে আমাকে আমার মুখটা দেখে ভোটটা দিন। মানুষ ভোট দিয়েছিল, অস্বীকার করে লাভ নেই। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, সেদিন যাদের ভোট দিয়েছিল তাদের মধ্যে প্রায় 20% কিন্তু মমতা ব্যানার্জি দলে নেই, এবং বিরোধী দলনেতাকে উনি ইনক্লুড করে দিয়েছিলেন, যার দায় উনি এখন নিচ্ছেন না, বাট তখন তো নিতে হতো। আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুখকে সামনে রেখে যে ভোটের লড়াইয়ের কথা বলেছিলেন সেটা কার, এবং পুরোপুরি যে দায়িত্বটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ওপরে এই দায়িত্বটা নিয়েছেন। সুতরাং যত ম্যালফাংশনিং হয়েছে, যত অপশাসন হয়েছে, দুর্নীতি হয়েছে, এর দায়বদ্ধতা তো মমতা বন্দ্যোপাধ্যায়, অস্বীকার করে তো লাভ নেই। কিন্তু একটা জিনিস এখানে দেখবে, একটা অক্সিমরন তৈরি হয়েছে, এটা মানে বিপরীত অর্থ। কীরকম, হীরের টুকরো একজনকে, তাকে দেখে ভোট দেওয়া যাবে না, দেখতে হবে তার মুখ, যিনি বাংলার মুখ্যমন্ত্রী। আমার প্রশ্নটা এখানে নয়, প্রশ্নটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে মানুষ ভোট দিক, কোনো একটা সময় তো তাকে বিশ্বাস করেছিলেন মানুষ। কিন্তু দিনের পর দিন যে ঘটনা ঘটেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা যখন মনে পড়বে, ঠিক তার সাথে সাথে শাহজাহানের মুখটা মনে পড়বে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা যখন মনে পড়বে, ঠিক তার সাথে সাথে জ্যোতিপ্রিয় মল্লিকের মুখটা মনে পড়বে, পার্থ চট্টোপাধ্যায়ের মুখটা মনে পড়বে। আমার প্রশ্নটা হচ্ছে এখানে মানুষের এই মানুষের এই বিবর্তন হয়েছে, এবং তার সাথে সাথে অস্বীকার করে তো লাভ নেই। আজকে কোন প্রিন্সিপালে নির্বাচনটা হচ্ছে, যেখানে ইন্দ্র ঠিক কথাই বলেছে, যেখানে 7 জন ক্যান্ডিডেট, তার মধ্যে 3 জন এক্সিস্টিং, যারা তৃণমূল থেকে বিজেপির লড়াই করছে, আবার লড়াই করছে ঠিক উল্টো দিকে। আমার প্রশ্নটা হচ্ছে কে কার মুখ দেখবে, মোদিজির মুখ, নাকি তারা তো 2 দিন আগে মোদিজির মুখ দেখে ভোট দিয়েছিল, আজকে তারা কার মুখ দেখে ভোট দেবে, মমতা ব্যানার্জির মুখ দেখে? আমি তোমাকে বারবার একটা কথা বলছি, মমতা ব্যানার্জির মুখটা যখন সামনে আসবে, এই প্রশ্নটাও থাকবে কারাপ্টেড লিডার। বেশ বেশ, নিঃসন্দেহে তরুণজ্যোতি তিওয়ারির কাছে আসবো, কিন্তু যেহেতু সন্দেশখালী প্রসঙ্গ তুললেন এইখানে, আমি দর্শকদের দেখাতে চাইবো এই সন্দেশখালী প্রসঙ্গ কিন্তু প্রধানমন্ত্রীর মুখে আজকে যে কোচবিহার থেকে সভা করেছেন সেখানে ফিরে ফিরে এসেছে। তিনি বলছেন, নরেন্দ্র মোদী বলছেন যে সন্দেশখালীর অপরাধীদের বাঁচাতে মরিয়া ছিল তৃণমূল, এই অপরাধীরা সাজা পাবেই, সারা জীবন জেলে কাটাতে হবে এই সন্দেশখালীর অপরাধীদের। কি বললেন প্রধানমন্ত্রী, দেখুন। আমার ভারত, আমার परिवार, बंगाल के विकास के लिए यहां बीजेपी का मजबूत होना बहुत जरूरी है। बीजेपी ही है जो यहां माताओं बहनों पर होने वाले अत्याचार को रोक सकती है। पूरे बंगाल ने, पूरे देश ने देखा है कि कैसे टीएमसी सरकार ने संदेशखाली के गुनहगारों को बचाने के लिए पूरी ताकत लगा दी। संदेशखाली की महिलाओं के साथ जो हुआ वो टीएमसी के अत्याचार की पराकाष्ठा थी। अब बीजेपी ने संकल्प लिया है कि वो संदेशखाली के दोषियों को सजा दिलवा कर ही रहेगा।
उन्हें जिंदगी जेल में ही काटनी पड़ेगी। এই সন্দেশখালীর অভিযুক্তদের মাথা যে আদালতে দাঁড়িয়ে কেন্দ্রীয় এজেন্সি যাকে কিংপিন বলছে, সেই শেখ শাহজাহানের কিন্তু আজকে দুটো অ্যাকাউন্ট, একটা তার কোম্পানির অ্যাকাউন্ট, একটা ব্যক্তিগত অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে। যে একটা অ্যাকাউন্টে 11 বছরে দুটো কোম্পানি থেকে 137 কোটি টাকা কালো টাকা সাদা করা হয়েছে বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি। তরুণজ্যোতি তিওয়ারি। সুরজিৎ, আমি দেখো এক মেয়ের বাবা, এক মেয়ের ছেলে, আজকে হাইকোর্টে দাঁড়িয়ে যেটা শুনেছি না, আমি শিউরে উঠেছি। হাইকোর্টে চিফ জাস্টিসের ঘরে একটা মামলা চলছিল, মামলাটা এভিডেভিট ফাইল হয়েছে, একজন নির্যাতিতা সেখানে এভিডেভিট ফাইল করেছে। কী ছিল এভিডেভিটে জানো? ভদ্রমহিলা সন্দেশখালী, তার বাবার বাড়ি সন্দেশখালীতে, তার বিয়ে হয়েছিল কলকাতায়। শাহজাহান যায় তার বাড়িতে, গিয়ে তাকে ডেকে পাঠায়, বাবা ফোন করে ডাকতে বাধ্য হয়, সে যায়, তাকে তুলে নিয়ে যাওয়া হয় পার্টি অফিসে, রেখে দেওয়া হয়, দিনের পর দিন রেপ করা হয়, দিনে 4 থেকে 5 জন মিলে রেপ করতো তাকে, এবং বলা হয় যদি পুলিশের কাছে যাস তোর হাজব্যান্ড আর তোর বাবা মাকে মেরে দেবো। তা সত্ত্বেও সাহস সঞ্চয় করে সে যায় পুলিশের কাছে। পুলিশ বলে শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ হবে না, আজকে সে সাহস পাচ্ছে, আজকে এসে হাইকোর্টে এসে এভিডেভিট ফাইল করছে। এই হচ্ছে সন্দেশখালী। মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় যাচ্ছে, হেলিকপ্টার মনে হয় সন্দেশখালী পৌঁছাতে পারে না, আর মুখ্যমন্ত্রী বলছে না আমাকে দেখে ভোট দিন। হ্যাঁ, মুখ্যমন্ত্রীকে যখনই দেখবে না সন্দেশখালী নির্যাতিতা মাদের কথা মনে পড়বে, মনে পড়বে সেই ধর্ষিতা মেয়েদের কথা, মনে পড়বে রাস্তায় বসে থাকা যোগ্য চাকরি প্রার্থীদের কথা যাদের চাকরিটা পার্থ লুট করেছে, মনে পড়বে সেসব গরিব মানুষের কথা যাদের রেশনটা বালু লুট করেছে, মনে পড়বে দুর্নীতির কথা যেগুলো মানিক ভট্টাচার্য করেছে এবং যেগুলোকে ঢাকার আপ্রাণ চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন। অযোগ্যতায় রেখে দেওয়ার জন্য বলা হচ্ছিল নাকি ব্যতিক্রমী নিয়োগ বলে রেখে দেওয়া, যোগ্যতার চাকরির ব্যবস্থা করা হয় না রাজ্যে। এবং সব থেকে বড় কথা জানো এই শাহজাহান, যার জন্য এই নোংরামিটা হয়েছে, মা বোনদের ধর্ষণ হতে হয়েছে দিনের পর দিন। এই শাহজাহানকে বাঁচানোর জন্য, ওর বিরুদ্ধে সিবিআই তদন্ত না হয় সেটার জন্য সুপ্রিম কোর্ট কিন্তু শাহজাহান যায়নি। এখনই বৈশ্বনাথদা বলবেন এই শেখ শাহজাহানকে অ্যারেস্ট সরকার, না না এই শেখ শাহজাহানকে কে অ্যারেস্ট করেছে? হ্যাঁ, ওই করেছে, সিবিআই করেছে। আমি বলছি 30 কিলোমিটার যেতে বৈশ্বনাথ চট্টোপাধ্যায় 55 দিন সময় দিল, অনেকটা সময় তোমায় দিয়েছে বৈশ্বনাথদা। হ্যাঁ, এই যে একটা ভণ্ড প্রধানমন্ত্রী, ইনি বলছেন সন্দেশখালীতে যেতে পারার কথা বলছেন, আরে উনি কেন মণিপুরে যেতে পারছেন না? উনি কেন যেটা বললো গিয়ে যে এফিডেভিট ফাইল করেছে নির্যাতিতা, এই তো মারাত্মক। সবটার মাথা শেখ শাহজাহান। আপনি গুজরাটের সঙ্গে পশ্চিমবঙ্গে একটা খারাপ কাজ নিয়ে তুলনা করছেন। দুজনকে থামালাম, আমি বলছি আমাদের দুর্ভাগ্য। প্লিজ 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 দুজনকে থামালাম, প্লিজ 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 বৈশ্বনাথদা প্লিজ, প্লিজ 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 দুজনে থামুন। হ্যাঁ, আমি বলছি আলোচনার একটা কনস্ট্রাকটিভ বিষয়ে আলোচনা নিঃসন্দেহে চাপানো তো থাকবে, কিন্তু সেই জায়গায় অন্তত বক্তব্য রাখার ক্ষেত্রে সকলকে একটু সংযম বজায় রাখা উচিত। আমি ইন্দ্রজিৎ ঘোষের কাছে আসবো। যে প্রসঙ্গ তরুণজ্যোতি তিওয়ারি উল্লেখ করছিল, বলছিল সেই কেসেই মহামান্য বিচারপতি কোর্টে আজকে বলছেন যে জাতীয় রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য সবথেকে সুরক্ষিত। এই অবস্থায় যদি একজন মহিলার অভিযোগও সত্যি হয় তাহলে সেটা দুর্ভাগ্যজনক। যদি কোনো একটা অভিযোগও সত্যি হয় তাহলে পুলিশ এবং প্রশাসনকে তার দায় নিতে হবে। তৃণমূলের বক্তব্য, সন্দেশখালীতে ক্লোজড চ্যাপ্টার। সন্দেশখালী ক্লোজ চ্যাপ্টার কি ওপেন চ্যাপ্টার আগামী নির্বাচনে এটা স্পষ্ট হবে। আর পশ্চিমবঙ্গে মহিলাদের অবস্থান সুরক্ষিত? যে রাজ্যের মুখ্যমন্ত্রী পার্কস্ট্রিটের মতো ঘটনাকে ছোট ঘটনা বলে, পার্কস্ট্রিট, কামদুনি, খরজনা, গাইঘাটা থেকে শুরু করে একটার পর একটা জায়গায় যে মেয়েদের ওপর অত্যাচার হয়েছে, হাঁসখালিতে যে ঘটনা ঘটেছে, রেগুলার পশ্চিমবঙ্গে মেয়েদের আজকে নারী নির্যাতন একটা সাবজেক্ট এমন জায়গায় গেছে যে মুখ্যমন্ত্রী মানে মহিলাদের সম্মানের জন্য ক্ষতিপূরণের দর ঠিক করতে পারে, তিনি তো পশ্চিমবঙ্গের মহিলাদের কোনো সম্মান রক্ষা করার দায়িত্ব নিতে পারেন না। আজকে পশ্চিমবঙ্গের মানে মেয়েদের যে অবস্থান সেটাতে উনি যারা যদি কেউ মনে করে যে পশ্চিমবঙ্গের তৃণমূলের অবস্থানে হচ্ছে রাত 12টার সময় পার্টি অফিসে ডেকে পাঠানো হয় মেয়েদেরকে পিঠে বানানোর জন্য, এইটা কোনোদিন পশ্চিমবঙ্গের কালচার হতে পারে না।
এই তৃণমূলকে অবশ্যম্ভাবী পশ্চিমবঙ্গ থেকে দূর হতে হবে বাংলার মা বোনেদের সম্মানের জন্য। আর যে কথা না শেষ করবো যেটা, যে হাঁসখালিতে যে ঘটনা ঘটে হাতরাসে তার হয়। একটু আগে যখন ঝগড়া হচ্ছিল না, যে তৃণমূল বলছিল বিজেপি রেপিস্ট আর বিজেপি বলছিল তৃণমূল রেপিস্ট। ভারতবর্ষের মাটিতে তুল্যমূল্য বিচারে আসতে পারে না বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। সিপিএম এর যে ধানতলা, বানতলা, বিরাটি, সিঙ্গুর, অনিতা দেওয়ানকে বলেছিল যুদ্ধ, যখন গ্যাং রেপ করেছিল এখানে, তখন জ্যোতিবাবু বলেনি যে এরকম ঘটনা ঘটতেই পারে? আমি বলছি বৈশ্বনাথ দা, আমি বলছি আপনার সাথে একমত। পুরনো চাল এমনিতে ভাতে পারে সেটা ঠিকই, কিন্তু 13 বছর পর পুরনো কথা কি মানুষ শুনবে? তোহা তুলসী পাতা সাধু পুরুষ আপনারা এইজন্য শূন্য তারা, আমি ওদের শূন্য করে দিয়েছে তো, বাংলার মানুষ তো শূন্য করে দিয়েছে, আপনাদের ঢেলে ভোট দিয়েছে। বলেছে ওদের দলের নেত্রীরাই বলে যে সিপিএম মেয়েদেরকে ডমিনেট করে রাখে, সাপ্রেস করে রাখে, ওদের কোনো কথা বলতে দেওয়া হয় না। 12টার সময় পার্টি অফিসে তোমরা রাখো, নির্লজ্জ 12টার সময় পার্টি অফিসে তৃণমূল রাখে, অসভ্য 12টার সময় পার্টি অফিসে চন্দন বৈশানুদা, সময়ের বদল এবং সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারতবর্ষের একমাত্র, সেইখানে মহিলা সুরক্ষা সবথেকে ভালো, এইটা তো প্রত্যাশিত। প্লিজ চন্দন ঘোষ, একটা জিনিস বুঝতে হবে, এট দ্য টপ অফ দ্য ভয়েস তুমি অন্তত এটা অস্বীকার করতে পারবে না যে রাজ্যের মহিলা কতটা সুরক্ষিত। প্রথম প্রশ্নটা হচ্ছে প্রথম প্রশ্নটা হচ্ছে এই মুহূর্তে ন্যাশনাল বাজিং ইস্যু যদি বলো, সেটা কিন্তু সন্দেশখালী। সারা ভারতবর্ষে এক মিনিট তুমি আমাকে বলতে দিচ্ছ না কেন? আমি বলছি তো এক বাজিং ইস্যু হচ্ছে এই সন্দেশখালী সারা ভারতবর্ষের ক্ষেত্রে। ঠিক তেমনভাবে মণিপুর, হাতরাস, উন্নাও, বিলকিস বানু, সেটাও ঘটনা সারা ভারতবর্ষের ক্ষেত্রে। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে যে পশ্চিমবাংলায় নারী সুরক্ষিত প্রথম স্থান না দ্বিতীয় স্থান, তাতে কখনো এগ্রিগেট করা যায় যে পশ্চিমবাংলার নারী সুরক্ষিত? আলটিমেটলি আমরা নিজেদের চোখে দেখতে পাচ্ছি যে তারা কতটা অসুরক্ষিত এবং কিভাবে অত্যাচারিত হচ্ছে। একেবারে একটা বিষয় তো নিঃসন্দেহে উল্লেখযোগ্য, যখন প্রধানমন্ত্রী তার এ রাজ্যের প্রায় প্রত্যেকটি নির্বাচনী জনসভায় সন্দেশখালী প্রসঙ্গ উত্থাপন করছে, নিঃসন্দেহে সন্দেশখালী একটা বড় ইস্যু। কিন্তু এই সন্দেশখালী কত বড় ইস্যু ভোট বাক্সে কোন দলকে ডিভিডেন্ড দেয় সে তো 4 তারিখ যখন ফলাফল ঘোষণা হবে তখন বোঝা যাবে। আপাতত এই পর্যন্ত।